আমার সন্তান কি খেয়ে পরীক্ষা দিতে যায়, আমি তাদেরকে গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আসতে পারি না। আমি নিজে এখানে আসি, প্রতিদিন 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে হয়, 80 টাকা দিয়ে আমার যেতে হয়। কালকে তাও যাইনি। আমার বোনরা যদি এখানে আর 3 জন থাকতে পারে, আমি তাদেরকে সময় না দিতে পারে আমার নিজের কাছে লজ্জা হয়েছিল। বলেছি বাবা আমার আশা করো না, আমি আজ রাতে আর বাড়ি যাবো না, কারণ আমার বাবার বয়সী অনেক শিক্ষকরা 50 চাকরি করে 10টা টাকা হাতে দিতে পারে নাই। বাংলাদেশে থেকে এখনো স্বতন্ত্র এতে নাই, মাদ্রাসাকে জাতীয়করণ করতে দিচ্ছেন না। আমি সেই কুচক্র মহলকে সরাসরি এখানে দেখতে চাই। মানুষকে তার যথাযথ মর্যাদা দাও, শত্রুকে কখনো ছোট করে দেখো না। এরিস্টটল বলেছিলেন এই কথাই, যুদ্ধে তুমি জয়লাভ করবে যদি তুমি তোমার শিক্ষককে যথাযথ মর্যাদা দাও। আমরা কি যথাযথ মর্যাদা পেয়েছি? পেয়েছি অপমান, লাঞ্ছনা, গঞ্চনা, পেয়েছি পুলিশের লাঠিচার্জ, গরম পানি। থাকতে হয় রাস্তায়। বিশ্ববাসীকে জানিয়ে দিলাম সে বাঙালি জাতি কিভাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আমার প্রশ্ন রয়ে গেল, আমার দাবি রয়ে গেল ছাত্র জনতার কাছে, আমি যদি তোমাদের পাশে 36 দিন পর্যন্ত থাকতে পারি মাঠে, আল্লাহর কসম আমার ঘরে চূড়া বন্ধ ছিল। আমার একটা বক্তৃতার মাঝে ছিল আমার কিছু ছন্দ, আমার সেই ছন্দ হয়ে গেছে বন্ধ। কারণ একটাই শুধু, দারিদ্রতা, দুঃখ, দুর্দশা, আমার সেই অসুস্থতা আমাকে আটকে দিয়েছে। তবে আমার মনোবল মরেনি। জাগো বাঙালি, জাগো আমার ছাত্র জনতা, আসো আমার সন্তানেরা, আমি মা হয়ে তোমাদেরকে আবেদন করছি, আমাকে সাহায্য করো। সেই 24-এর গণঅভ্যুত্থানে আমার সন্তানের রক্ত যেন বৃথা না যায়। দ্বিতীয় কোনো গণঅভ্যুত্থান বাংলাদেশে চাই না। চাই এই নূতন বাংলাদেশ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হোক। আমার বাংলার প্রত্যেকটি মানুষ সুখে থাকুক। এ বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধ, উন্নত একটি রাষ্ট্র হিসাবে পৃথিবীতে সারা বিশ্বে পরিচিত হোক। তবে শিক্ষককে রাস্তায় বসিয়ে রেখে কিন্তু কোনোদিন সম্ভব হবে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষক যদি বসে থাকে রাস্তায়, তার মৌলিক অধিকার, ন্যায্য অধিকার আদায় করতে এসে যদি শিক্ষককে খেতে হয় মার, মা বোনকে কোন মুখে আমার শ্বশুর বাড়িতে যাবো? আমার শ্বশুর বাড়ির মানুষ জীবনে কোনোদিন আমাকে উঠোনে দেখে নাই, আল্লাহ কসম, কোনোদিন আমাকে বাড়ির চর্চায় দেখে নাই। আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা রাত কাটায় রাস্তায় বসে। এটা কি মাননীয় শিক্ষা উপভোক্তা বলছি? এটা কি আপনার নিন্দা নয়? এটা কি আপনার সুনাম? 40 বছর ধরে অভুক্ত শিক্ষকেরা বেতন চাইতে এসে আমার কতজন মা বোনের গায়ে পুলিশের দাগ আছে, এমন জায়গায় পাড়ি দিয়েছে আপনাদেরকে দেখানোর মতো না। আমাকে ধাক্কা দিয়ে ওরা হয়তো বুঝে গেছে এই নারী কোন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে। আমি একাই ওদের সামনে চলে গিয়েছিলাম। আমরা পছন্দ করে সকলে ভালোবেসে বাংলাদেশের কায়দাত্বের ভার দিয়েছি। আমরা কি বাংলাদেশের নাগরিক? আমরা কি রোহিঙ্গা? আমরা কি খাজনা দেই, ট্যাক্স দেই? 50,000 শিক্ষক 500 টাকা করে হলে প্রতি বছর কত টাকা ট্যাক্স দেয় হিসাব করেন। তাহলে রাজস্ব খাতে স্বতন্ত্র একটা মাদ্রাসার শিক্ষকের সেই বরাদ্দটা জিরোর খাতায় কেন হয় বারবার? সেই 66 দফা, 69 গণঅভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা, 36 জুলাইয়ের সেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেই রক্ত কি আপনারা বৃথা যেতে চান? আমি আমার সন্তানের রক্ত বৃথা যেতে দেব না, না, না। যে বৈষম্য দূরকরণের জন্য আমার দেশের মেধাবী সন্তানদেরকে জীবন দিতে হয়েছে। এই শাহবাগ থেকে শুরু হয়েছিল আন্দোলন, নিয়ে এসেছিলাম প্রেস ক্লাবে, ওই উপরওয়ালা রশিম রহমান, সেই আন্দোলন এসে পড়েছে সেই রক্তের ঋণ শোধ করার জন্য শাহবাগে। এর আগে কখনো শাহবাগে আসি নাই।
বলছি শুধু 24-এর গণ অভ্যুত্থানের রক্তের দিন সবকটা স্বতন্ত্র মাদ্রাসার 40 বছরের অবহেলিত শিক্ষকদের লাঞ্ছনা বঞ্চনা অপমান দূর করার জন্য আমি গতকালকে আপনাদেরকে কথা দিয়েছিলাম, হাল ছাড়বেন না, মাঠ ছাড়বেন না। এ সুশীল সমাজের কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে, পাশে এসে দাঁড়িয়েছেন। আমার সেই মুক্তিকামী সংগ্রামী সন্তানের এসেছেন, 3-3বার করে রাতে খোঁজ দিয়েছেন কোন কুচক্র মহল আমাদের উপর কোনো হামলা করেছেন কিনা। কারণ আমার সন্তানদের কাছে সারা দেশে পৌঁছে গেছে মেসেজ, মা বোনদের উপর পুলিশের লাঠিচার্জ, পুলিশের পানি দস্তাদস্তি পৌঁছে গেছে, আর বেশি দেরি নয়। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রীকে মেসেজ জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে মেসেজ দিতে চাই, স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের ঘোষণায় যেন রাজস্ব খাত শুনলে এই কথা না শুনি। যদি এদেশের এই 50,000 শিক্ষকের দায়ভার নিতে না পারেন, তবে এইখানে এসে ঘোষণা দিতে হবে আপনাকে পদত্যাগ করতে হবে আপনাদের দুজনকে। হয়তো আপনাদের পদত্যাগ নয়তো স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণ। আমি এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, হয়তো জাতীয়করণ নয়তো মরণ। একজন শিক্ষক ভাইরা যেন আমার মাঠ ত্যাগ না করেন, আমার হাজারো অনুরোধ রইল। আমার বোনরা যদি আমার সাথে, আমার মায়ের বয়সী কিছু শিক্ষক আছে এখানে, রাত কাটাতে পারে এই কনকনে শীতের ভিতর, একটা কম্বল পাইলে এই দেশের নাগরিক হয়ে আমার বাবার সমতুল্য শিক্ষকদেরকে এই 5টা কম্বল দেওয়া হয়েছিল। আমার বোনরা গতকালকে পুলিশের সেই পানি দিয়ে ভেজা পোশাক দিয়ে আজও আছে। আজ আমি খেয়াল করেছি আমার একজন কর্ম ভাত খাইনি সকাল থেকে। ইনকিলাব পত্রিকার পক্ষ থেকে আমাদেরকে সকালবেলা রুটি করার দিন দেওয়া হয়েছিল। এই দুপুরে আমার অনেক মা বোনরা, অনেক সহযোগিতা পায়রা খাবার পায়নি। বাংলাদেশের টাকা কোথায় যায়? বাংলাদেশের সম্পদ বাংলাদেশে কাজে লাগান, এই জনগণকে জনশক্তিতে পরিণত করুন। দয়া করে দেশের টাকাকে বিদেশে পাচারের খবর শুনতে চাই না। আমার এই প্রিন্ট মিডিয়ার ভাইদের খবর থেকে আমরা জানতে পাই, টিভির যখন খবর দেখতে যাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অমানুরা তখন কিভাবে লজ্জা করে না এই সংবাদ কানে আসে? সেই ধিক্কার জানানোর আগেই যেন স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা, কত টাকা বাজেট করা হবে, কখন আমাদেরকে এখানে জানাবেন। আমি আর একটা রাতও যদি আমার সহযোদ্ধা ভাইরা এখানে এই শীতের ভিতরে থাকে, উপস্থিত সমস্ত মহলের সমস্ত কর্মচারী বিন্দুরাকে বলবো আমাদের সাথে এক রাত এখানে দাঁড়িয়ে থাকার জন্য তাদের শাস্তি হবে। কারণ পিয়ন পোস্টে চাকরি করে ছেলে মেয়েকে বিদেশে পড়ালেখা করান, আর আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত টিউশনি করে আমার ছেলে মেয়ের জন্য টাকা পাঠাতে হয়। কেন এই মানবতার জীবন? এ বাঙালি জাতি তোমরা জাগো। আমার সন্তানেরা, আমার সকল ভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা থেকে মাস্টার পর্যন্ত এদেশের সকল সন্তানদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমাদের পাশে এসে আমাদেরকে সহযোগিতা করো, নয়তো বাবাকে পাখির মতো গুলি করে আমাদেরকে এখানে শেষ করে দাও। আমার আর কোনো বোনকে যেন লজ্জার মুখ নিয়ে বাড়িতে ফিরতে না হয়, আমার আর কোনো ভাইকে দিয়ে যেন বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীর কাছে মাথা মতো করতে না হয়। তোমরা কি পুরুষ না পুরুষ আমি জানতে চাই। যদি পুরুষ হও বাঁচতে হবে বাঘের মতো বাঁচো, ইঁদুরের মতো নয়। গতকালকে আমি গিয়েছিলাম, সেই তাজা রক্ত দিয়েছিল আবু সাইদ, মুগ্ধা, ওসিম নাম না থাকা আমার অনেক সন্তান মেয়েরা। 36শে জুলাই আন্দোলনকারী স্বতন্ত্র মাদ্রাসার সকল শিক্ষক যদি আপনারা আমার ডকুমেন্টস পান, 2 মাস পর্যন্ত আমার সন্তানকে দিয়ে আমি সেই পুলিশের ডিউটি পর্যন্ত করিয়েছি। তখন তো বলেননি যে স্বতন্ত্র মাদ্রাসার মহিলা শিক্ষিকার আন্দোলনের দরকার নাই। তখন তো কেউ বলেনি আমার ছেলে মেয়েকে তোমরা স্বতন্ত্র
মাদ্রাসা শিক্ষিকার মেয়ে, তোমাদের ট্রাফিক ডিউটির দরকার নাই কেন? আমার ছেলে ঢাকায় ইটের আঘাতে, সেই ছাত্রলীগের আঘাতে আমার ছেলে ঢাকা মেডিকেলে ভর্তি। কোনোদিন আমার ছেলে মাথা দিয়ে ভালোভাবে কাজ করতে পারবে কিনা জানি না, আপনারা দোয়া করবেন। আমার মেয়েকে সাবিকুন নাহার বদরুন্নেসা কলেজের প্রিন্সিপাল উনি আটকে রেখে আমার মেয়ের সহকর্মীদের সহ ছাত্রলীগের ছেলেদেরকে খবর দিয়ে নিয়ে আটকে রেখে, তবে আমি যেই নারী আমার সন্তান সেই মহর্ষিসে অলবেবে টেকনিকে দেওয়ালিকা করে বলে তাকে আটকে রাখা হয়েছিল, আটকে রাখতে পারেনি তাকে। এবার আমি বলে গেলাম, যদি স্বতন্ত্রতায় মাদ্রাসা জাতীয় করার জন্য আমাকে জীবন দিতে হয়, আজকে আমি আমার সন্তানকে মেসেজ দিয়ে দেবো, আমার হাল তুমি ধরে নিও, তবে এই পৃথিবীর মুখ থেকে দেবো। এবার এই শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে কোনো কুচক্র মহল বিলীন হতে যেতে না পারে। কারণ এই বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষা দাখিল আলিম ফাজিল কামিলের স্তম্ভ হচ্ছে আমরা স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা। এই বাংলাদেশে কেবল একটাই সেক্টর আছে বিনা বেতনে কাজ করে। আমরা হচ্ছি সেই মহান পেশার মানুষ যারা জাতি গড়ার কারিগর। সেই কারিগরের গায়ে হাত যখন হাত দিতে পারে যারা, আমি মনে করি তারা নিজের বাবা মার গায়ে হাত দিতে পারে। আমি আমার নিজের চাকরির জন্য এখানে আসি না, আমার যতটুকু যোগ্যতা আছে, আমার নিজের উপরে এতটুকু কনফিডেন্স আছে, আমি চাইলে সকাল থেকে রাত পর্যন্ত 20,000 টাকা ইনকাম করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। কারণ আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি নকল করে পাশ করি নাই। আমি প্রাইমারি শিক্ষকদের সাথে 22 সালে চ্যালেঞ্জ করেছিলাম, আসেন কে আছেন কাছে, কোন সাবজেক্টে আমরা কাছে আছি। আমার সন্তান আমার মাদ্রাসায় পড়ালেখা করে, যদি সে সরকারি কলেজে চান্স পায়, এবং এই মাসে এই জানুয়ারিতে সে 8 দিন ক্যাম্প করেছিল, সে বিএনসিসি থেকে সারা বাংলাদেশ থেকে সে মেডেল পায়। তবে মাদ্রাসার ছাত্রী হিসেবে সে তার দোষটা কোথায়? তাহলে আমাদের এই স্বতন্ত্রতায় মাদ্রাসার শিক্ষকদের প্রত্যেকের ঘরে মেধাবী সন্তান আছে। এখানে আমার এক আপার ছেলে আছে, এখানে ছেলেটা আছে, কোথায় আছেন আপনি? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, একজন বরিশালে পড়েন, আমার সন্তানরা ঢাকায় পড়ে। কোথায়? আমাদের দোষটা কি? মাথায় টুপি, পাকা দাড়ি, এই অপরাধ? আমার ভাইদের অপরাধ কি? বাধ্যতার সাথে সুশৃঙ্খলভাবে আন্দোলন পালন করে, এটা অপরাধ। আমার ভাইদের অপরাধ কি? কোরআন শিক্ষা দেওয়া। আমার ভাইদের অপরাধ কি? ফজর হলে মসজিদে আযান দেয়। আমার ভাইদের অপরাধ কি? গাড়ি ভাঙচুর করতে পারে না। আমার ভাইদের অপরাধ কি? বেদাতি করতে পারে না, সাদা কাপড় দিয়ে শুয়ে করতে পারে না, সেই অপরাধ। আমি দেখেছি অন্যান্য আন্দোলনে যখন অংশগ্রহণ করেন যারাই, তখন বেদাতি করেন, কিন্তু আজকে পর্যন্ত আমার কোনো সহযোদ্ধা ভাইয়েরা কোনো বেদাতি করেন নাই। আমি নিজে, আমার বয়স 40 বছর পার হয়ে গেছে। গতকালকে আমাকে সারাদিন ভিজে রেখা হয়েছিল, আমার চেহারা দেখে বোঝেন কিনা জানি না, আমি 15 দিন পর্যন্ত অসুস্থ, জ্বর, আমার শক্তি নাই, কিন্তু আমার মনোবল দিয়ে আমার ভাইদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি আজকে পর্যন্ত মাঠ ছাড়ি নাই। আমার ছেলে মেয়ে আজকে পরীক্ষায় A+ পাওয়া, 2টা ছেলে মেয়ে টেস্ট পরীক্ষা বলে, আমি একটা না তো জানি নাই জনশক্তি বড় না কুচক্র শক্তি বড়। কোথায় ছাত্র জনতা? আমি আজকে রাতের ভিতরে যদি আমার কর্মীদেরকে এই শীতের ভিতরে থাকতে হয়, আমি সারা পৃথিবীকে মেসেজ চালিয়ে দিলাম, সাংবাদিক ভাইয়েরা, জীবনে আর কোনোদিন কিছু চাইতে আসবো না, দাবি একটাই, আমার এই সাদা দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে যদি আজ রাতে এখানে থাকতে হয়, 24-এর গণঅভ্যুত্থান, আল্লাহর কসম করে বলছি, এখান থেকে এই শাহবাগ থেকে আবার শুরু হয়। মৌলিক অধিকার, আমরা রোহিঙ্গা নয়, আমরা ভোট দিয়ে ভোটে নির্বাচিত করে এদেশের প্রতিনিধি তৈরি করি। অথচ আমার আলেম ভাইদেরকে আর কত ঠকাতে চান? আমার সাংবাদিক ভাইদের কাছে আমি প্রশ্ন জানতে চাই, আপনারা কি আমাদের সাথে আছেন? তাহলে সারা বাঙালি জাগো, জাগো সারা জনতা, তোমরা আমাদের পাশে আসো। নতুবা এখানে জিহাদ আন্দোলন হয়, জিহাদি আন্দোলন যুগ যুগ ধরে ইসলামের জয় হয়েছিল। যতটা কষ্ট পেয়েছে আমার ভাইয়েরা 40 বছর ধরে, আর কিন্তু 4 ঘন্টা সময় দেওয়ার মতো ধৈর্য নাই, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চাইলে আমি যা খুশি তাই করে ফেলতে পারি। যদি আমার 50,000 শিক্ষকের পরিবারকে এখানে আনতে বাধ্য করেন, ঢাকা শহরকে আমি
আমি কখনো যানজট জমাতে চাই না, কোনো অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স আটকাতে চাই না, কোনো পথচারীর গাড়ি আটকাতে চাই না। আমি চাই না আমাদের কারণে দেশের কারো অফিস আদালত বন্ধ হোক, কিন্তু যদি আমার আরো কর্মী এখানে আনতে হয় তবে আমি ঢাকা শহরকে অচল করে দেব। শুধু এইখানেই নয়, আমি 2 রাস্তাই বন্ধ করে দেব। যদি আমাকে সবার সামনে থাকতে হয়, যদি আমাকে সাদা কাপড় পরে নামতে হয়, সাদা কাপড় পরে নেমে যাবো। তবুও বারবার আমার ভাইদেরকে অপমানের মুখ দিয়ে বাড়িতে ফিরে যেতে দেব না আমি। তাই ডক্টর অন্তর্বর্তীকালীন স্যার বিশিষ্ট অর্থনীতিবিদ, আমি এখন মাদ্রাসা শিক্ষিকা, সে অজকারা পায়ে লেখাপড়া শিখেছি। আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রী না, তবে আমার স্বপ্ন আছে যে আমার ছেলে মেয়ে এতটা মেধাবী যখন আল্লাহ পাক দিয়েছে, ওদেরকে আমি, আমার মেয়েটার ডাক্তার হওয়ার স্বপ্ন, আমার ছেলে ভার্সিটিতে পড়ার স্বপ্ন, এই স্বপ্ন যদি অর্থের অভাবে মুছে যায়, এই দেশের কোনো সেক্টরের মানুষকে আমরা ক্ষমা করবো না। এই 50,000 শিক্ষকের অভিশাপ তাদেরকে বুকে নিয়ে লালন পালন করতে হবে, পৃথিবীর বেঁচে থাকতে হবে। আমার এই সংগ্রামী ও ত্যাগী ভাইদের দিলে আপনারা কোনোদিন শোধ করতে পারবেন না। MA পাস করেছি, একজন পিয়নের মর্যাদা পাই না কেন? কোরআনে কি এটা আছে? কোরআনে এই কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা